আমি কি আপনার প্রেসক্রিপশনটা একটু দেখতে পারি? কেন? আরে ভাই, বুঝলেন না, আমি একটা বিষয় নিয়ে সার্ভে করছি। আজকালকার ডাক্তাররা ডাক্তার নেই, কসাই হয়ে গেছে। একই ওষুধ, এক কোম্পানির এক পাতার দাম হচ্ছে 120 টাকা। একই ওষুধ আরেক কোম্পানির এক পাতার দাম হচ্ছে 80 টাকা। দেওয়া উচিত একটা, খাচ্ছেন 3টা। দেওয়া উচিত এক পাতা, নিতে হচ্ছে 3 পাতা। তার মানে কি প্রতি পাতায় আপনার 40 টাকা করে ক্ষতি হচ্ছে, লস হচ্ছে, খেতে হচ্ছে বেশি। আরে বাবা, মানুষ ভাতও যদি অনেক বেশি খায় তাহলে তো ক্ষতি হবে, ক্ষতি হবে না? জি, মানে ওষুধ তো দূরের কথা। কিন্তু দেখি স্যার কেমন আছেন? নাহিদ সাহেব, আপনি প্রতিদিন কেন আসেন? স্যার, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার কোনো সেলস রিপ্রেজেন্টেটিভের নাম মনে থাকে না, শুধু আপনারটা থাকে। কারণ আপনি আমাকে এত ডিস্টার্ব করেন যেটা আর কেউ করে না। আপনি রোগীদের যে ওষুধ প্রেসক্রাইব করেন, মানে অন্য কোম্পানির পাশাপাশি আমাদের কোম্পানির মেডিসিনও তো আপনি প্রেসক্রাইব করতে পারেন, ক্ষতি কি? আপনার মেডিসিনগুলো হচ্ছে স্কিন ডিজিজের। আই এম এ মেডিসিন ডক্টর, হাউ ক্যান আই প্রেসক্রাইব? আপনি রোগের সাইন অ্যান্ড সিমটম দেখে যেসব রোগীদের আপনি ট্রিটমেন্ট করতে চান না তাদেরকে অন্য ডক্টরের কাছে রেফার করে দেন না? তো এর মাঝামাঝি সময় আপনি তো এই ওষুধগুলো প্রেসক্রাইব করে দিতেই পারেন। মানে কি, রোগীর না লাগলেও তাকে আমি ওষুধ প্রেসক্রাইব করব? ক্ষতি কি? অসুবিধা নেই তো। কারণ এটা তো সবাই ইউজ করতে পারবে। ধরুন আমাদের একটা অয়েন্টমেন্ট আছে, যার স্কিনে প্রবলেম, মানে ফাঙ্গাস রিমুভ করে দেয়, ফাঙ্গাসকে মেরে ফেলে। যার স্কিনে প্রবলেম সে ইউজ করতে পারবে, আর যার স্কিনে ফাঙ্গাস এখনো অ্যাটাক করেনি সেও ইউজ করতে পারবে। কারণ দিলে ফাঙ্গাস আর অ্যাটাক করতে পারবে না। আপনি লিখে দেবেন। নাহিদ সাহেব, এটা মেডিসিন, ইটস নট এ স্কিন কেয়ার প্রোডাক্ট। আচ্ছা, তো শ্যাম্পু ধরুন শীতের দিনেই কিন্তু মানুষ এই খুশকির যন্ত্রণায় ভুগে এবং তখন শ্যাম্পু ইউজ করে, কিন্তু গরমকালেও কিন্তু মানুষের চুলে বা মাথায় ময়লা জমে। দেখেন স্যার, আপনার মাথায় কিন্তু খুশকি আছে, আপনিও কিন্তু এই প্রোডাক্টটা, এই শ্যাম্পুটা ইউজ করতে পারেন। ইউজ করে দেখুন। ভাইয়া, একটা কথা বলবো। হবে না। এটা কেমন কথা? তোর তো একটাই কথা, টাকার দরকার। আমি মাঝখানে কোনো বাক্য ব্যয় না করে সরাসরি বলে দিলাম হবে না। ভাইয়া, তুমি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছো। অপমান করছি না নাহিদ, তুই আমার ভাই, আমি তোর কথার মুখ বুঝেই বুঝতে পারি তুই কি বলতে চাচ্ছিস। এই নাও তোমার চা। থ্যাংক ইউ। নাহিদ, চা খাবে? বিষ খাবো? বিষ ভাবি বিষ হবে? বিষ খাবে? স্টোর রুমে যাও, গিয়ে নিয়ে নাও, কোনো সমস্যা হবে না। একটু অসুবিধা হতে পারে, তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। মধু মিশিয়ে দিব? ভাবি, এই তুমি আমার সাথে এরকম বিহেভ করা শুরু করে দিয়েছো না? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় কি আমার এই বাসা ছেড়ে চলে যাবে, বনে গিয়ে বাস করবো আমি। নাহিদ, ওটাও তো তোমার দ্বারা হবে না, তুমি তো ওই রকমই না। এখন বলো কত টাকা লাগবে? 1000 টাকা। বেতন হয় নাই? না। তা হঠাৎ করে 1000 টাকা লাগছে, কোনো স্পেশাল দিন? জন্মদিন। ও, ইরার জন্মদিন। তো তুমি 1000 টাকা দিয়ে ওর জন্য কি গিফট কিনবে শুনি? না মানে ভাবি, নামটা যখন বলে দিয়েছো তখন আর বলতে দোষ কোথায়। মানে আসলে হয়েছে কি, মেয়েটা খুব ভালো, জন্মদিনে একটা কিছু দিলেই হয়। 1000 টাকা দিয়ে একটা কিছু। বাবা বাবা, একটা কিছু দিলেই হয়? কয়েকদিন পরে কি হবে জানো? ইরাও বলবে অন্য কাউকে বিয়ে করলেই হয়। এসব কথা রাখো, এখন বলো তোমার চাকরিটা কি পার্মানেন্ট হয়েছে নাকি? হ্যাঁ। কেউ চাকরি পার্মানেন্ট করবে?
ওকে চাকরি পার্মানেন্ট করা তো কোম্পানির জন্য লস। এক একটা চাকরিতে জয়েন করে আর প্রমোশনের সময় শুরু হলেই কিন্তু চাকরি চলে যায়। এই চাকরিটা তো আমি চুক্তি দিয়ে নিয়েছি। আরে ধুর, চুক্তি দিয়ে নিচ্ছে। বসো বসো, কথা শোনো তুমি আমার। 1 বছরের চুক্তিতে তো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে যোগদান করেছো। 1 মাস যদি তুমি ওদের টার্গেট ফিল আপ করতে না পারো, তোমার বেতন না দিয়ে লাত্তি মেরে বুড়িগঙ্গার মধ্যে ঢুকবে। তোমাকে নিয়ে আমি খুব গর্ব করি, অনেক গর্ব। বাহ, আমার ছেলে সারা জীবন কিছু করতে না পারে শেষ পর্যন্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে যোগদান করেছে। ভেরি গুড, ভেরি গুড। এখন ওই বাইক নিয়ে ঘুরে বেড়াবা আর সাথে থাকবে একটা ঢাউস কালো ব্যাগ। ডাক্তারদের পেছনে আর ফার্মেসিতে ঘুরে বেড়াবা। ডাক্তারদের কাছে কি বলবে, ডাক্তার সাহেব আমার এই ওষুধটা একটু লিখেন প্লিজ। আর ফার্মেসিতে কি বলবে, বস আমি অনেকগুলো ওষুধ নিয়ে আসছি, একটু নেন। ওই বক্স 3 বক্স কত দিয়ে দিব? 2505। 2000 টাকা দেবো, চলবো? শুভ জন্মদিন। ধন্যবাদ, কিন্তু এরকম বেলি ফুলের মালা দিয়ে আর কতদিন চলবে স্যার? যতদিন আকাশ আছে, যতদিন বাতাস আছে, ততদিন তুমি আছো, আমি আছি, ভালোবাসা আছে, ফুল আছে, বেলি আছে, ততদিন বেলি ফুল দিয়েই চলবে। গুড, ভেরি গুড লাইন্স। জি, তুমি এত সুন্দর করে কথা বলো। এই, তুমি কি ইনহেলার ছাড়া শ্বাস নিতে পারো না? নাকি আমার সামনে আসলে তোমার শ্বাসকষ্ট বেড়ে যায়? হ্যাঁ, এত নার্ভাস কেন তুমি নাহিদ? আচ্ছা দেখো তো, এটা স্মেল নাও, দেখো গন্ধ পাও কিনা। আছে আছে আছে। ভেরি গুড, তার মানে হচ্ছে তুমি ফুলের গন্ধ পাচ্ছ। তোমার ডেট এক্সপায়ার্ড হয়নি। যেদিন থেকে তুমি ফুলের গন্ধ পাওয়া বন্ধ করে দেবে সেদিন বুঝতে হবে তোমার ডেট এক্সপায়ার্ড। আচ্ছা, তুমি আমার সাথে এভাবে কথা বলো কেন? তুমি জানো তুমি এভাবে কথা বলে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই। হ্যাঁ, আমার বাসার সবাই আমার সাথে এভাবে কথা বলে, কারণ তারা ন্যারো মাইন্ডেড। তুমিও কি ন্যারো মাইন্ডেড? বিশ্বাস করো, আমার মনে হচ্ছে কি আমি ফুল সিরাতের উপর দিয়ে হাঁটছি। মানে আমি ফুল বাগানে বসে আছি আর তুমি কাটা দিয়ে আমাকে খোঁচাচ্ছ কেন? কি কিউট লাগতেছে আমার বাচ্চাটাকে। চলো দেখছি। দেখুক, সমস্যা কি? তোমার না আমার মতো গার্লফ্রেন্ড পাওয়া ঠিক হয়নি। তোমার দরকার ছিল এমন একটা গার্লফ্রেন্ড যে তোমাকে ওই যে মোরব্বা বানাতে দেখছো কখনো? মোরব্বা কাঁটা চামচ দিয়ে যেভাবে খুচিয়ে খুচিয়ে বানায়, হ্যাঁ এরকম কেচে কেচে বানায়, সেরকম কেচে কেচে বানাতে। এখন থেকে রিক্সার বিল, রেস্টুরেন্টের বিল, যত খরচ আছে সব তুমি দিবা। আমাকে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করবা না, বলবা না বাবু আমার না পকেটে টাকা নেই, মাস শেষ তো, তুমি প্লিজ একটু দাও। এই কথা আমাকে বলতে আইসো না, ঠিক আছে? শোনো, আমি এই গত 6 মাসে 3 বার রেস্টুরেন্টের বিল দিছি। আমার সাথে এভাবে কথা বলবো। মাঝে মাঝে রিক্সা ভাড়াও দিছি, আর আমার স্পষ্ট মনে আছে 5 বার আমি উবারের খরচ দিছি। হ্যাঁ, উবারে ভাড়া দিয়েছো, কিন্তু আমার জন্মদিনে এরকম একটা বেলি ফুলের মালা ঘুরাইতে ঘুরাইতে নিয়ে আসছো। কখনো এখন পর্যন্ত আমাকে কোনো গিফট দিছো? দাও নাই। আমি দিছি তোমাকে গিফট, কিন্তু কখনো কোনো কমপ্লেন করছি সেই জন্য? কখনো কোনো কমপ্লেন করিনি, কোনো প্যারা দিই নেই তোমাকে। না, শোনো বাবু, লাস্ট বারের মতো তোমাকে জাস্ট একটা প্যারা দিব, একটা রিকোয়েস্ট, প্লিজ বি সিরিয়াস। প্লিজ আমার বাবার কাছে তোমার বাবা, মা, ভাই, ভাবি একজনকে পাঠাও, অ্যাটলিস্ট একটা মানুষকে পাঠাও। তুমি তো নিজে বলতে পারতেছো না, অলওয়েজ নার্ভাস থাকো, ভয় পাও। একজনকে পাঠাও, আমাদের বিয়ের কথাটা বলুক। সারা জীবনেও বিয়ে হবে না আদারওয়াইজ। তুমি যেরকম নার্ভাস, যেরকম ভয় পাও, পাঠাবা বলো। ঠিক আছে, না পারলে চলো পালা বিয়ে করে ফেলি। অসম্ভব, আমি তো বলতেই পারবো না। নো, ভাইয়া, তুমি এইভাবে কথা বললে আমি কিন্তু একদম অসহায় হয়ে যাবো। আমার কে আছে তুমি ছাড়া, বলো? আমি তো এই কথা বলতে পারবো না। আমি মুখ দিয়ে বলার আগে আমি গিলে খেয়ে ফেলবো।
তুমি কি মেয়ে মানুষ নাকি? এই ছেলে কি প্রেম করো নিজের বিয়ের কথা বলতে পারবে না? তোমাকে তো বাবাকে গিয়ে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে, বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, তার সাথে আমার গত 4 বছর যাবত রিলেশন, আমি যদি ওকে বিয়ে না করি তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। এই কথাটা তুমি বুঝিয়ে বলতে পারবে না? মানে এই কথা বাবাকে বলার সাথে সাথে তো সব দোষ হয়ে যাবে ইরার। না না না, তাহলে তুই আমাকে বোঝা যে আমরা কি করব। আমরা গিয়ে বাবাকে বলবো যে বাবা আমরা নাহিদের বিয়ে দিতে চাই, তারপরে ওই যে কিছু মেয়ের ছবির সাথে ইরার ছবি দিয়ে দিব, বলবো যে এই মেয়েটাই আমাদের পছন্দ, এরকম কিছু, মানে তুই বুঝিয়ে বল। তোমরা হ্যাঁ যে যেটা বলবা, যে ছেলে বড় হয়েছে, ছেলের বয়স হয়েছে, ওর বিয়ে দরকার, সেই জন্য তোমরাই আমার জন্য পাত্রী দেখেছো। সেই পাত্রীর নাম হচ্ছে ইরা, যে পড়ালেখায় ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো এবং দেখতেও সুন্দরী। বাবাকে গিয়ে এই কথা বলবো? হ্যাঁ, প্রেমের কথা বলা যাবে না। তাও দেখি, কাজটা তো আমাকেই করতে হবে তাই না? কি নাহিদ, কি খুব ব্যস্ত নাকি? শুনলাম ইদানিং নিজের ডাক্তার রেখে অন্য চেম্বারে ভিজিট করো। না ভাই, এখন আর চেম্বার দখল করে কি হবে? মানে যা গোল দেওয়ার তা তো দিয়েই ফেলেছি, এখন গোল পোস্টের জাল ছিঁড়ে গেছে। আরে বাবা, গোল পোস্টের জাল ছিঁড়ে গেছে তো কি হয়েছে? তোমার কাজ গোল করা, গোল পোস্টটা থাকলেই হচ্ছে। আর এজন্য পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে থাকো, গোল পেয়ে যাবে। আচ্ছা ভাই, এখন আমি আসলে কি করব? একটু রিস্ক নিতে হবে। যেমন দোকানের শেলফগুলো কখনো খালি রাখা যাবে না, প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করে হলেও দোকানের শেলফগুলো সবসময় ভরাট রাখবে। সময় মতো টাকাটা আবার উঠে নিবা। আমার অবস্থা কি ভাই আপনার মতো? আমার তো পকেট খরচই চলে না। দৃষ্টিটা বড় করো, তাহলেই কিছু করতে পারবা। মনে রাখবা, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। চাকরি করছো মানে এটা একটা চাকরি হলো নাকি? এই চাকরি তোমার পার্মানেন্ট চাকরি, যে কোনো সময় চলে যেতে পারে। তখন কি করবা? না, তা অবশ্য তুমি ঠিকই বলছো, কিন্তু সুমন ভাইয়ের যে কোম্পানি তো অনেক বড় কোম্পানি, সেখানে আমাকে চাকরি দিবে? এই যে এটাই তো, তোমার তো কনফিডেন্সের অভাব। প্রত্যেকটা ইন্টারভিউতে গিয়ে তুমি এরকম নার্ভাস হয়ে যাও, যার জন্য তোমার ভালো কোনো জব হয় না। শোনো, এবার ইন্টারভিউ দিতে যাবা, একদম কনফিডেন্টলি সব কোয়েশ্চেন অ্যান্সার দিবা, ঠিক আছে? একদম ভয় পাবা না, ভাববা যে আমি তোমার সামনে বসে আছি। এই কথা মনে করলে তো আমার সবসময় মানে ইনহেলার নিতে নিতে সময় চলে যাবে, আর কথা বললেই প্রেমের কথা বের হবে। এত কথা পেঁচাও কেন তুমি, আমি বুঝি না। শোনো, তুমি আজকে রাতে বাসায় যাবা, যে একটু গুগল সার্চ দিবা, তোমার এই জব রিলেটেড যেসব পড়াশোনা আছে একটু করবা। জেনারেল নলেজ কিছু তো আছেই, মাথায় আছে না? ঠিক আছে, সব ইন্টারভিউতে একই সব জিজ্ঞেস তো করে, জানোই। বাবার নাম, দাদার নাম, ভাই বোন, এগুলো জিজ্ঞেস করে, এগুলো তো পারি কথা বেশি বললো না নাহিদ, আমি যেটা বলি শোনো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। মনোযোগ দিয়ে পড়ে যাবা, প্রিপারেশন যেন ঠিকঠাক না, মতো ঠিক থাকে। আছে, ঠিক আছে। মা, একটা কথা ছিল, আমি কি বিরক্ত করলাম? আরে না না, কি বলো? আচ্ছা বলেন তো, আমি কি বউ হিসেবে কেমন? হঠাৎ এ কথা কেন? আহা মা, বলেন না। তুমি মেয়ে হিসাবে, বউ হিসাবে খুবই একটা ভালো মেয়ে, তাই না? বাবা, এখন আপনি বলেন। তুমি সোজাসুজি কথা বলো তো। বলেন না বাবা, আমি বউ হিসেবে কেমন? আরে জাহিদের জন্য তোমাকে তো পছন্দ করে আমি নিয়ে আসছি বাড়িতে, তাই না? ও যে সকল মেয়েগুলোকে পছন্দ করেছিল, ওগুলোকে দিয়ে তো আর সংসার হতো না। এগুলো সবগুলো ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে খালি ঘুরে বেড়ায়। তার মানে হচ্ছে আপনাদের পছন্দ ঠিকঠাক আছে? অবশ্যই। এখন মনে করেন আমার মতো না, আমার মতো না, আমার থেকেও ভালো শিক্ষিত একটা মেয়ে যদি এই ঘরে আসে বা আনা যায়, তাহলে ব্যাপারটা কেমন হয়? মানে কি বুঝতে পারছি না তো। মানে হচ্ছে মা, আমাদের নাহিদের তো একটা বিয়ে দেওয়া দরকার। আমি খুব ভালো একটা মেয়ের সন্ধান পেয়েছি। এখন যদি আপনারা পারমিশন দেন, আমি সামনের দিকে এগিয়ে পারি। তুমি যেই গতিতে এগিয়েছিলে সেই গতিতে আবার পিছিয়ে যাও, পিছিয়ে যাও। এটা কেমন কথা বাবা? নাহিদের তো বয়স হচ্ছে, আর সব মেয়ে তো নাহিদকে বিয়ে করতে রাজি হবে না। আপনারা তো জানেন নাহিদ কেমন, শুধু শুধু সময় নষ্ট হবে। তাছাড়া বাবা, ফ্যামিলিও খুব ভালো, মেয়েটা শিক্ষিত, সুন্দর, সব দিক থেকে ঠিক আছে। হ্যাঁ বাবা, মানে আমার তো মনে হয় সীমা ঠিকই বলেছে। আর তাছাড়া আমাদের ফ্যামিলিও তো ফেলনা না, তাই না বাবা? আমাদের ফ্যামিলি ফেলনা না,
কিন্তু আমাদের পাত্র ফেল না। এই নাহিদ, নাহিদ, কি ব্যাপার? তুমি ওখানে কি করছো? আড়ালে কেন? এদিকে আসো, আসো এদিকে। তোমার এদিকে আসতে সাহস হয় না কেন? ভয় কি ছিল তো? আচ্ছা আমাকে একটা কথা জবাব দাও তো, এতে বিয়ের চিন্তা ভাবনা আসে কোত্থেকে তোমার? বিয়ের চিন্তা ভাবনাটা আমার মাথায় আসেনি। বিয়ের চিন্তা ভাবনা ভাবি আর ভাইয়ার মাথায় এসেছে। তারাই আমাকে জোর করলো যে তোমার বয়স হয়েছে, সময় পার হয়ে যাচ্ছে, তোমার এখন বিয়ে করা দরকার। আমি একটু ভেবে দেখলাম যে ভাবতে সমস্যা কোথায়। সমস্যা অবশ্যই আছে। তোমার মতো আম্মুককে বিয়ে দিয়ে আমার মান সম্মান আমি খোয়াতে পারি না। তুমি আগে কিছু করো, কিছু করে দেখাও, তারপর দেখা যাবে। দেখো বাবা, কালকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে কনস্ট্রাকশন ফার্মে, এবং শুরুতেই 25K স্যালারি, 25,000। বাপ রে বাপ, 25,000 টাকা! মনে হচ্ছে তোমার চাকরিটা হয়েই গেছে। আচ্ছা তোমাকে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে? কই দেখি দেখি দেখি। আচ্ছা এই পর্যন্ত তুমি কয়টা ইন্টারভিউ দিয়েছো জীবনে বলো তো? 40-45টা হবেই। হ্যাঁ 40, একটা তো চাকরি হয় নাই। তোমার এই অবস্থা কেন তুমি বলো তো? এই তো তোমার এই বড় ভাইয়ের দিকে তাকাও। বড় ভাই কোথায় আর তুমি কোথায়, খেয়াল করেছো? বাবা এগুলো বলে ওকে শুধু শুধু বাদ দেন না বাবা। বাদ দিব কেন? আরে বড়দের কাছ থেকে তো কিছু শিখতে হয় না? ও তো কিছু শিখছে না, ও তো আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইন্টারভিউ, তুমি যাও ইন্টারভিউ দাও। এইবার যদি তোমার চাকরিটা হয়, আমি তোমাকে কথা দিচ্ছি, এরা সবাই সাক্ষী, আমি নিজে তোমার বিয়ের জন্য নামবো। ইন্টারভিউ ফেস করো, চাকরি হোক, তবে দেখা যাবে। বিয়ের সাথে চাকরির কি সম্পর্ক? আজ বাদে কাল তো চাকরি হবে। আচ্ছা দেখা যাচ্ছে যে আপনি কোনো কোম্পানিতে 6 মাসে বেশি কাজ করতে পারেননি, তার মানে কি আপনার চাকরি করবার স্টেবিলিটি নেই? স্যার আমার আছে। সত্যি কথা বলতে কোম্পানিগুলোর ছিল না। মানে আপনি যে কোম্পানিগুলোতে চাকরি করেছেন তার দুটোকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা খুব ভালো কোম্পানি। জি ভালো কোম্পানি, কিন্তু তাদের সাথে আমার কন্ট্রাক্ট 6 মাসের ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বলুন তো বাংলাদেশের বিভাগ কয়টি? খুবই সিম্পল, 9টা। 9টা? কেন আপনি জানেন না? ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কুমিল্লা। আর কিছুদিনের মধ্যে নোয়াখালীও বিভাগের আন্ডারে চলে আসছে, মানে তখন হবে বিভাগ 10টা। হ্যাঁ আপনি তো দেখছি বেশ আপগ্রেড। ধরুন যে এই রুমটার দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট, প্রস্থ হচ্ছে 10 ফিট, আর উচ্চতা হচ্ছে গিয়ে 10 ফিট, তাহলে এর আয়তন কত হবে? সিম্পল, 12, 10, 10, 10, 10 এ 20, 3 10 এ 30, আর 2 32। আপনি কি শিওর? শিওর। আপনি শিওর না? আজকে আমার ইন্টারভিউ একদম ফাটাফাটি হয়েছে। আমার লাইফে এত ভালো ইন্টারভিউ কখনো হয় না, বিশ্বাস করো। যাওয়ার আগে তোমার দিয়ে পারফিউমটা করে লাগাই গেছিলাম। একজন স্মেল পায়ে হাসতেছিল, আমি বুঝতেছিলাম ওই পারফিউমের কারণে আমার আসলে খুব ভালো ইন্টারভিউ হয়েছে। বাংলাদেশের বিভাগ 9টা না? হ্যাঁ 9টাই তো, আরেকটা তো হয়ে যাবে, 10টা হয়ে যাবে তখন। নোয়াখালী বিভাগের আওতায় আসতেছে না। আর একটা রুমের আয়তন কিভাবে যেন হয়? দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা, উচ্চতা এই তিনটে মিলিয়ে আয়তন হয়ে যায়। ছোট্ট একটা ভুল হয়ে গেছে, ছোট্ট ভুল। ওই রুমের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মিলে আয়তন হয়, কিন্তু যোগ করলে না, গুণ করলে। আর বাংলাদেশের বিভাগ 9টা না 7টা। তাহলে এখন কি আমার চাকরিটা হবে না? আপনার কি মনে হয় সম্পর্কে জোরেই ইন্টারভিউ পর্যন্ত যাওয়া যায়, চাকরি হয় না? চাকরি করতে যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা আপনার নাই, আপনার মাথায় কিছু নাই। তাহলে কি খারাপ হয়ে গেল? অবশ্যই খারাপ, অবশ্যই খারাপ হলো। আমি তো ভাবছিলাম আমার বাবাকে এবার বলবো, জবটা হয়ে গেলে বলবো যে বাবা নাও, একটা যোগ্য ছেলে পাইছি, একে আমি বিয়ে করব। কিন্তু না, শেষ, সব আশা শেষ। নাহিদ, একটাবার বোঝার চেষ্টা করো, আমি তোমার কাছে খুব বেশি কিছু চাই না। তোমাকে তো আমার ফ্যামিলিতে ইন্ট্রোডিউস করার মতো যোগ্যতা তোমার নাই। অ্যাটলিস্ট আমাকে তোমার ফ্যামিলিতে ইন্ট্রোডিউস করে দাও, তোমার বাবার সাথে অথবা মায়ের সাথে।
যার সাথে ইচ্ছা জাস্ট ইন্ট্রোডিউস করায় দাও। আরে মাথা খারাপ নাকি? আমি বাবাকে বলবো আমার রিলেশনের কথা, প্রেমের কথা, সম্পর্কের কথা? 4 বছর ধরে আমি একটা মেয়েকে ভালোবাসি, বলা যাবে না, একদম মেরে ফেলবে, সব কিছু শেষ করে দিবে। এটাও পারবে না? ওকে ফাইন, তোমার সাথে আমার অনেক ভালোবাসা ছিল, তুমি আমাকে অনেক ভালোবেসেছো, আমিও বাসতাম, আমি তোমার জন্য অনেক ওয়েট করছি, কিন্তু আর না, আমাদের রিলেশন শেষ। আজকের পর থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। রিলেশন নাই মানে? এই যে 4 বছর ধরে আমি রিলেশন করছি, আমি একা থাকবো কি করে? আমি সেটা জানি না তুমি কিভাবে একা থাকবা। জাস্ট এই বেলি ফুলের মালা নিয়ে কখনো আমার কাছে আসবা না। এই বেলি ফুলের মতো আমার স্বপ্নগুলো প্রতিদিন মারা যাচ্ছে। শোনো, আমি জানতাম যে ওর চাকরি হবে না। কে দেবে ওকে চাকরি? আরে আমি হলে আমার কোম্পানিতে ওকে চাকরি দিতাম না, এটা একদম কনফার্ম। আপনি সবসময় ইনসাল্ট করে কথা বলেন, একটু ভালো ভালো কথা বলতে পারেন না? আচ্ছা, ভালো মানুষের সঙ্গে তো ভালোভাবে কথা বলে, তাই না? ও কি ভালো মানুষ? বাজার থেকে ফল কিনে আনলে 2-1টা পচা ফল হয় না? ও হচ্ছে আমার সেই পচা ফল। ওকে দিয়ে কিচ্ছু হবে না। হবে বাবা, হবে তো, মানে আপনি ধৈর্য হবে না কি হবে না? আর কত ধৈর্য ধরবো? গত 3টি বছর ওর আচরণ আমি মহাবিরক্ত। বাবা আপনি চাইলেই কিন্তু নাহিদের ভালো একটা চাকরি হয়ে যেতে পারে। তাছাড়া আপনার পরিচিত কত জায়গা আছে, আপনি কোথাও ওকে একটু রিকমেন্ডেশন করে দেন না। রিকমেন্ডেশন? বাহ, খুব ভালো বলেছ। কার জন্য রিকমেন্ডেশন করে? একটা যোগ্যতা সম্পন্ন মানুষের জন্য মানুষ রিকমেন্ডেশন করে, তাই না? ও কি যোগ্যতা সম্পন্ন নাকি? ও একটা 3rd ক্লাস কলেজ থেকে অনার্সে 3rd ক্লাস পেয়েছে, আর ওর জন্য আমি রিকমেন্ড করবো? অসম্ভব। তার মধ্যে তোমরা আবার কি সব ওকে নিয়ে বিয়ের কথাবার্তা বলছো। শুনুন, সবাই তো আর একরকম হয় না, ওর একটা ভালো চাকরি হয়েই যাবে, আপনি বিয়েতে একটু রাজি হয়ে যান। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি বিয়েতে রাজি হয়ে যান। তাছাড়া আমাদের নাহিদ তো অনেক ভালো, সে তো অলরেডি একটা চাকরি করছে, বেকার তো বসেনি, তাই না মা? হ্যাঁ সেটাই, আর আমরা তো আছি বাবা, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আর এই বয়সে যদি উল্টাপাল্টা কিছু করে বসে তখন হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন সবাই বলছো তখন আমি রাজি, কিন্তু একটা শর্তে। বিয়ের পর এই মেয়ের সমস্ত দায় দায়িত্ব কিন্তু নাহিদকে বহন করতে হবে। এই মেয়ের কোনো দায়িত্ব কিন্তু বিয়ের পর আমি বহন করব না। অবশ্যই বাবা, যার বউ তাকেই তো দায়িত্ব নিতে হবে। বাবা আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি একদম টেনশন ফ্রি থাকেন, আপনি যেটা বলেছেন সেটাই হবে। আর নাহিদ, তোমাকে কালকে নিয়ে গিয়ে সুন্দর একটা পাঞ্জাবি কিনে দেবো, কি বলো? আর মা, আপনি কিন্তু আমাদের সাথে যাবেন, ইরার জন্য ছোট করে হলেও তো একটা আংটি কিনতে হবে, তাই না মা? কি বলো? অবশ্যই। ইরা? এই ইরাকে? ওই যে বাবা, সেদিন যে আমি আপনাকে বললাম একটা মেয়ের কথা, ইরা। এই যে আমি আপনাকে ছবি দেখাচ্ছি, এই যে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, দেখেন দেখেন। বাঁদরের গলায় মুক্তার মালা। আরে আমি তো 2 বছর ধরে অপেক্ষা করে আছি, আপনারা কবে আসবেন? 2 বছর ধরে অপেক্ষা করে আছেন কেন? সীমা, আমি কিছু বুঝতে পারলাম না। বাবা আমি তো এটাকে 2 বছর যাবত চিনি, এতদিন ভাবছিলাম ভালো একটা পাত্র পেলে ইরাকে তার সাথে বিয়ে দিয়ে দেবো। ও, নাহিদ তো আমার খুব ভালো পাত্র। বাবা কিন্তু খুব মজা করেন, খুব, মানে এমনি দেখলে বোঝা যায় না বাবা খুবই গম্ভীর প্রকৃতির, কিন্তু বাবা আমাদের সাথে খুবই মজা করে, বাবা আমাদের সাথে একটা বন্ধু বন্ধু সম্পর্ক, তাই না রে? তাই নাকি? ভালো তো, জি। খুব ভালো। আমার মেয়ের সাথে তো আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাহ। আরে ইরা তো আমার কাছে সবকিছু শেয়ার করে, কখন নাইদের সঙ্গে দেখা হয়, কখন তারা কথা বলে, সবকিছুই তো আমাকে বলে। না মানে বাবা, আমি ইরার সাথে দেখা করতে গিয়েছিলাম 2-1 সাথে গিয়েছিলাম। ও, তাহলে তো সব কথাবার্তা হয়েই গেছে, আমাদের তো আর কথা বলার কিছু নেই। এটা কি বলছেন ভাই সাহেব? কিছু বলার নেই মানে? আর বাবা, আমি কত কিছু চিন্তা করে রেখেছি। ইরা আমার একটা মাত্র মেয়ে, ছেলেটাও দেশের বাইরে থাকে, তাই না? আমি তো ইরাকে বলেছিলাম, যা তুই গিয়ে তোর ভাইয়ের সাথে কানাডায় থাক। আমার 2টা ছেলে মেয়ে, 2টা চোখের মনি, তার সাথে আবার আরেকজন যোগ হলো। আরেকজন যোগ হলো মানে? কেন? আপনার ছেলে। আরে আপনার ছেলে আমার ছেলে না? কি বলেন? আমি তো ভাবছি নাহিদকে বলবো যে বিয়ের পরে সেও যেন কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করে, ইরা নাহিদ 2জনেই কানাডা গিয়ে থাকুক।
কানাডার এমবাসি কি নাহিদকে ভিসা দেবে? না দিলে না দিবে। আর বাবা দেশে আমার কম আছে নাকি? নাহিদ আমার দেশের ব্যবসা বাণিজ্য দেখবে। আমি তো চাই ইরা নাহিদ আমার সব ব্যবসা বাণিজ্য দেখুক। ওরা একসাথে অফিসে যাবে, একসাথে অফিস থেকে আসবে, ওদের একটা লাল গাড়ি থাকবে। এখানে আবার গাড়ি এলো থেকে? ওর তো গাড়ি নেই। কি বলেন? গাড়ি নেই, গাড়ি আমি দেব। আরে আমার মেয়ে আর মেয়ের জামাই গাড়ি ছাড়া চলাফেরা করবে। আমি তো ভেবেই রেখেছি বিয়েতে ওদের একটা লাল এলিয়ান গিফট করব। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তা আমার কিন্তু আর কোনো ডিমান্ড নেই। আপনাদের কোনো ডিমান্ড থাকলে বলতে পারেন। আমার ছেলের পক্ষে তো অনেক ডিমান্ড থাকে, তাই না? না, আমাদেরও কোনো ডিমান্ড নেই, আমাদের সব কিছু আছে, আমাদের কিচ্ছু লাগবে না। তবে মনে হয় একটা বিষয় একটু আলাপ করলে ওর ভালো হয়। কি বিষয় ভাইয়া? মানে ধরুন আমার ছেলে আপনাদের হলো আর আপনাদের মেয়ে আমার হলো। যাক, এতদিন পরে নাহিদ একটা কাজের মতো কাজ করেছে না রে? হ্যাঁ মা, আমি তো আগেই বলেছিলাম মেয়েটা অনেক লক্ষ্মী, একদম আমাদের পরিবারের সাথে ম্যাচ করে। এই বিয়ে হবে না। কি বলছো বাবা? সবকিছু তো ঠিকঠাক মতো এগোচ্ছে, সমস্যাটা কি? সমস্যা কি মানে? তোমরা কি চোখে কিছুই দেখতে পাচ্ছ না? না, ওরা তো আমার ছেলেটাকে কিনে ফেলতে চাইছে। ওরা গাড়ি কিনে দিবে, তারপরে বিদেশ পাঠিয়ে দিবে। এসব কি? আমরা কি বুড়িগঙ্গার জলে ভেসে গিয়েছি? না না বাবা, আসলে ওনারা কিন্তু এসব কিছু মিন করে কথাটা বলেনি বাবা। চুপ করো তুমি। আমি সব বুঝতে পারি। তোমাদের এই পুরো ব্যাপারটাই সেটিং করা। নাহিদের পছন্দ এখন তোমাদের সকলের পছন্দ হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারি না মনে করেছো? কি সীমা, আমি কি ভুল কিছু বলেছি? জাহিদ, আমি তোমার কাছে একটা কথা ক্লিয়ারলি বলে দিতে চাই। নাহিদ এই বাড়ির ছেলে। ও কিন্তু বিয়ে করতে যাচ্ছে ওই বাড়ি, এবং ওই বাড়ি থেকে বিয়ে করে ইরাকে এই বাড়িতে নিয়ে আসবে। ও কিন্তু ওই বাড়িতে যাবে না। সো এই মর্যাদাটা কিন্তু তোমাদের ধরে রাখতে হবে। ওই বাড়িতে গিয়ে এসব কথাবার্তা আমার ভালো লাগেনি, ওদের অ্যাটিটিউডটি আমার পছন্দ হয়নি। না মানে হয়েছে কি, যা হয়েছে বাবা প্লিজ আপনি এখন আর না করবেন না। হ্যাঁ বাবা, আমার মনে হয় আঙ্কেল ফ্র্যাঙ্কলি কথাটা বলেছিল, কথাটা মিন করে বলেনি। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, আর এখন যদি আংটি বদলটা না করি তাহলে দেখা যাবে মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। আরে জাপু, আপনি সবসময় নিজেটাই বোঝেন। আমারও তো একটা ডিসিশন আছে। এই বিয়ে হবেই হবে, বলে দিলাম। এই বিয়ে হবেই হবে, তুমি বলে দিলে ডিসিশনটা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমিও মেনে নিলাম, কিন্তু একটা শর্তে। এই বিয়ের সমস্ত খরচ কিন্তু আমি দিতে পারবো না। আমি শুধু হল ভাড়া, খাওয়া, এই দুটো খরচ দেব। আর এই অলংকার আদি এগুলো সব কিন্তু নাহিদকে জোগাড় করতে হবে। বাবা আপনি কি বলছেন এসব? নাহিদ মানে নাহিদ এতগুলো টাকা কোথায় পাবে বাবা? সেটা তো আমি জানি না কোথায় পাবে। এটা তো বিয়ের আগে চিন্তা ভাবনা করা উচিত ছিল। কিন্তু নাহিদকে জোগাড় করতে হবে। ও যদি জোগাড় করতে পারে তাহলে বিয়ে হবে, আর যদি জোগাড় করতে না পারে তাহলে মিলি। আমি বলে রাখছি, এই বিয়ে ক্যান্সেল। হ্যাঁ, ক্যান্সেল। হ্যাঁ, এটা সুন্দর। দেখো নাহিদ, সুন্দর না? আমার মনে হয় কি এটা খুবই সুন্দর, কিন্তু এটার যে ওজন, এটার ওজন অনেক বেশি, অনেক ওজন। মানে এত ওজনের জিনিস পরে বউ কিভাবে হাঁটবে? আমার মনে হয় কি আপনি পাতলা কিছু, যেটা পরে কমফোর্টেবল, হ্যাঁ কমফোর্ট থাকা যায়, এরকম পাতলা কিছু দেন। কি আশ্চর্য ব্যাপার! তুমি এখানে এসে তুমি কীর্তন করছো কেন? আমার সব আত্মীয় স্বজন বিয়েতে আসবে, সবাই জিজ্ঞেস করবে তোমার বাসা থেকে আমাকে কী দিয়েছে, তুমি কী দিয়েছো, তখন আমি কী উত্তর দেবো বলো? বুঝতে পারছো না কেন? মা তো তোমাকে নিজের গহনার একটা সেট দিচ্ছে। বাবা, সেটা তো মায়ের গহনা, তুমি আমাকে দিবা না একটা গর্জিয়াস সেট? কি আমি আমার বিয়েতে পরবো না? বড় আমি চাই না আমার আত্মীয় স্বজন আমার বিয়ের দিন তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবো। ঠিক আছে, দরকার হলে বিয়ের পরের সেটটা তুমি নিবেদি করে দিও, আমার নাক নিয়ে সেট। অ্যাটলিস্ট বিয়ের দিনের জন্য সেটটা নিই, গয়না নিয়ে যাও। এখন আপাতত বিয়ের দিনটার জন্য একটা গর্জিয়াস একটা গয়না নিই, প্লিজ। হ্যাঁ, ফোন আসছে, দেখো দাম কত। হ্যালো আনসি, হ্যাঁ আমি তো গয়না কিনতে
ভাই এটার দাম কত? এটা আপনি 17-18 লাখ। 17-18 লাখ। আমার মতো মানুষ তো মারা যাবে। $1.5 লাখ টাকা কোথা থেকে ম্যানেজ হবে? আমি জানি না ভাবি কোথা থেকে ম্যানেজ হবে, কিন্তু ম্যানেজ করতে হবে। ইরাকে নিয়ে ভাইয়া আমি সোনার দোকানে গিয়েছিলাম। যে সোনাই দেখে সেটাই 13 লাখ টাকার উপরে। 13 লাখ টাকার নিচে নাকি সোনা পছন্দ হয় না। এত করে বললাম, সে আমাকে উল্টা বলে যে বিয়ের পর তুমি এটা বিক্রি করে দিও। মানে এটা নাকি ওর ফ্যামিলির প্রেস্টিজের একটা ব্যাপার, মানে দুই ফ্যামিলির একটা প্রেস্টিজ ইস্যু। আমি ভাই ছোট চাকরি করি, 70,000 টাকার মতো জমিয়েছিলাম, সেটা তোমাকে দিয়ে দিচ্ছি। লোন হিসেবে না, ভাবি হিসেবে ভালোবেসে দিচ্ছি, ঠিক আছে? এই তুমি একটা কিছু করো না, ওকে কিছু টাকা দাও। হ্যাঁ, তুমি কি দিবা বলো? আরে আমি হ্যাঁ ওই ক্রেডিট কার্ড ভেঙে টেঙে হয়তো 80,000 টাকা জোগাড় করতে পারবো, এরকমই হবে। 1.5 লাখ টাকা তো হয়ে গেল, কিন্তু নেক্সট 2 সপ্তাহের মধ্যে তোমাকে আরো 4 লাখ টাকা ম্যানেজ করতে হবে। সেটা কিভাবে ম্যানেজ করবে? জানি না। আমি জানি না, সবকিছু কি আমাকেই বলে দিতে হবে? শোনো, তুমি তো একটা জব করো, সেই জব থেকে ম্যারেজ লোন নাও। লোন যা পাওয়ার তো পেলে, বাকিটা বন্ধু বান্ধব থেকে নিয়ে নাও। তাছাড়া দুই পক্ষের আত্মীয় স্বজন থেকে তো ক্যাশ টাকা পাবে, পরে সেটা পরিশোধ করে দিও। দুই পক্ষের আত্মীয় স্বজন থেকে ক্যাশ টাকা, ওই পক্ষ মানে যৌতুক হয়ে যাবে না? যৌতুক হবে কেন? ভালোবেসে দিচ্ছে। ও ভালোবেসে তো দিচ্ছে না, ভালোবেসে যা দিবে তা নেওয়া উচিত, দেখে দিচ্ছি যৌতুক না। তোমাকে এত কিছু বুঝতে হবে না, যা বলেছি সেটাই করো। ঠিক, সেটাই করবো। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার ভাতা অনুযায়ী আপনার ম্যারেজ লোন কিন্তু ম্যানেজ করে দিতে পারবেন। হ্যাঁ, সুজন ভাই তো আছেই। না মানে আমার যে স্যালারি, মানে এই স্যালারিতে লোন হবে? আরে কেন হবে না? শুনেন, আপনি স্যালারি পান 15,000 টাকা, তাই না? আমরা তো আপনাকে 24 গুণ টাকা লোন দিব। 24 গুণ হ্যাঁ। স্যালারির? 15-24, বাহ, তো খারাপ না, এমন তো ভালোই আর কি। হ্যাঁ, আপনি 15,000 টাকা পেলেও কোম্পানি তো অনেক বড়, তাই না? আর আমরা তো আপনার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ। আর সুজন ভাই তো আছে। তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, হবে। ভালোবাসা ভালোবাসা কাকে বলে? ভালো লাগা অনুভব সাথে চলে। ভালোবাসা ভালোবাসা কাকে বলে? ভালো লাগা অনুভব সাথে চলে। দূর থেকে বা কাছ থেকে যত দেখি তোমায়, ডুবে যায় মিশে যায় এই মন হারায়। আমি হাঁটতে চাই না তোমার হাত ছেড়ে, কেন যে মিশে আছো তুমি আমায় ঘিরে। আমি ভাবতে পারি না কিছু তোমায় ফেলে, মন এলো মেলো তুমি কাছে এলে। নাহিদ, তোমার এই মাসে বেতনটা নাও, আর আগামী মাস থেকে তোমার আসার আর দরকার নেই। মানে স্যার বুঝলাম না। তোমার এই মাস থেকে আর চাকরি নেই। কিন্তু আমার তো স্যার 1 সপ্তাহ পর বিয়ে। তোমার 6 মাসের সেলস রিপোর্ট পজিটিভ না। কোম্পানির মনে হচ্ছে তোমাকে রাখার আর প্রয়োজন নেই। কি হয়েছে তোমার? মন খারাপ? চুপচাপ বসে আছো কেন? না মানে কিছু না, এমনি। কি সমস্যা আমাকে বলো। আমার আজকে মুড খুব ভালো, তুমি আমাকে যা বলবা, যে প্রবলেমের সলিউশন চাইবা আমি তোমাকে দিয়ে দেবো। বলো বলো। না মানে আমি বলছিলাম কি যে গয়নাটা বিয়ের পর কিনলে হয় না? আর ইউ ক্রেজি? বিয়ে পর আমি গয়না দিয়ে কি করবো? তোমার কি টাকা পয়সার সমস্যা? তুমি না
না লোন নিচ্ছ? না মানে আসলে লোনটা তো তো কি, ভাবি তোমাকে টাকা দিচ্ছে, তুমি লোন নিচ্ছ 3 লাখ 3.5 লাখ টাকার মতো হোয়াটএভার, তারপর তুমি আর বাকি কত টাকা, 90,000 সামথিং, এইটা তুমি ম্যানেজ করতে পারতেছো না? আর যদি কিছু টাকা লাগে সেটা আমি দিচ্ছি, তোমার টাকা নিয়ে তো টেনশন কেন করতে হবে আমি বুঝতে পারতেছি না। এই গয়না নিয়ে তো আমি কোনো কনসেন্ট্রেশনে যেতে চাই না। আর আমি তোমাকে বলছি যে গয়না আমি বিয়ের পর তোমাকে দিয়ে দিব, সেই গয়না তুমি বিয়ের পর বিক্রি করে টাকা পরিশোধ করে দাও, আমার তো কোনো প্রবলেম নাই। কিন্তু এইসব আলতু ফালতু কথা আমাকে বলবা না, আমার কিন্তু মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে। নিজেকে একটা লুজার মনে হচ্ছে। জীবনে কোনো কিছুই আমি ঠিক মতো করতে পারলাম না। মাঝে মাঝে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মনে হয় আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না। সবার জন্য আমি একটা বোঝা। আমি সবার থেকে যদি অনেক দূরে চলে যেতে পারতাম। আসলে সবার থেকে দূরে চলে যাওয়াটাই আমার জন্য ভালো। নাহিদ, নাহিদ, কি ব্যাপার? বিয়ে বাড়ি কত কাজ, তুমি এতক্ষণে এলে? তোর কি কখনো রেসপন্সিবিলিটি গ্রো করবে না? হ্যাঁ, তোর বিয়ে আর তুই বাসায় নাই, কোথায় ছিলি সারাদিন? কি রে, তুই সারাদিন ছিলি কোথায়? এখন বাজে কটা? তাহলে আজকে আমরা জিনিসপত্র নিয়ে ইরাদের বাড়িতে যাব, আর আজকে তুই ফোনটা বন্ধ রাখলি? বাবা, তোমার ছেলে এবারও ফেল করেছে। তোমার বড় ছেলে সব সময় পাশ করে এসেছে, সাকসেসফুল। আর তোমার ছোট ছেলে সবসময় ফেলুর। আমি এটা বুঝতে পারতাম যে তুমি খুব করে চাইতে, যে আমি সবসময় ভালো রেজাল্ট করি, ভালো করি, অনেক উপরে উঠি। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমি সব সময় চেষ্টা করতাম, কিন্তু আমার দ্বারা কিছু হয় না। কখনো কোনো চাকরি আমি করতে পারলাম না। 6 মাস পর আমাকে কিকড আউট করা হলো। আমি সরি বাবা, আজ আমার এই চাকরিটাও চলে গেল। ম্যারেজ লোন নেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। জানো বাবা, এই জীবনটাই আর ভালো লাগছে না। এই জীবনটা যদি ত্যাগ করে দিতে পারতাম, কিন্তু তাও পারছি না। আমি এতটাই ভীতু। বাবা, তুমি এক কাজ করো, গয়না আমার দ্বারা কেন হবে না, তুমি বিয়েটা ভেঙে দাও। আরে গাধা, তুই যে এবারও চেষ্টা করে পারবি না তা তো আমি জানতাম। এই যে তোর ভাই জাহিদ অনেক ব্রিলিয়েন্ট, তুই হয়তো ওর মতো ব্রিলিয়েন্ট না, কিন্তু তুই মানুষটা কিন্তু খুব ভালো রে, তোর মনটা খুব ভালো। সেজন্য তোর সবকিছু আমি মাফ করে দিতাম, কিছু মনে রাখতাম না। আচ্ছা নাহিদ, আমরা তো একটা ফ্যামিলি না? এই যে তোর ভাই, তোর ভাবি, তোর মা, আমরা সবাই, আমরা একটা ফ্যামিলি। এই ফ্যামিলির সাপোর্টটা তো সবচেয়ে বড় কথা। তোর ভাই জাহিদ যদি আজকে একটা বিপদে পড়ে, তুই তাকে অর্থ দিয়ে না পারিস, তাকে সাপোর্ট দিবি না, তাকে সাহায্য করবি না? আজকে সকালবেলা গহনার দোকান থেকে ফোন এসেছিল, বললো যে সকালবেলা ডেলিভারি নেওয়ার কথা ছিল গহনাগুলো, কিন্তু কেউ নিতে যায়নি। তখনই আমি বুঝেছিলাম যে তুই পারবি না। তোরা দুটো ভাই, আমার দুটো সন্তান, আমার দুটো কলিজার টুকরা, তোদেরকে কি আমি হেরে যেতে দিতে পারি বল? আমি সেই জন্য আমি গহনার দাম দিয়ে ডেলিভারিটা নিয়ে আসছি। তুই কাঁদছিস কেন? তুই
না আমার ছেলে? তুই কেন সত্যি